জীবনে সব কিছু আমাদের মনের মতো হয় না। কিছু মানুষ হারিয়ে যায়, কিছু স্বপ্ন অপূর্ণ থেকে যায়, কিছু সিদ্ধান্ত নিয়ে পরে মনে হয় আরেকটু ভেবে নিলে ভালো হতো। কিন্তু অতীতকে বদলানোর ক্ষমতা আমাদের কারও নেই। তাই যা চলে গেছে সেটা নিয়ে আফসোস না করে ভাবুন সেখান থেকে আমরা কি শিখেছি। মনে রাখবেন, একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবনকে ভুল করে দেয় না। জীবন মানেই নতুন করে শুরু করার সুযোগ। যেটুকু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন, যেটুকু পাননি তার জন্য নিজেকে দোষ দেবেন না। কারণ জীবনটা পিছনে ফিরে তাকিয়ে আফসোস করার জন্য নয়, সামনে তাকিয়ে সুন্দর করে বাঁচার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। কিছুদিন আগে ফেসবুকে একটা হোটেল স্টাইলের সবজির রেসিপি দেখেছিলাম, তো চিন্তা করলাম আজকে সেই সবজিটা রান্না করি। তো এর জন্য আমি প্রথমেই পেঁয়াজের সাথে একটু গোটা গরম মশলা ভেজে নিয়েছি, তারপরে একটু আদা রসুন বাটা, একটু বাদাম বাটা দিয়েছি, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আর বাদামের সাথে একটু সরিষা বাটাও দিতে বলেছিল। আমি বাদাম আর সরিষাটা একসাথেই ব্লেন্ড করে নিয়েছিলাম। আর সবজি তো আমি আগেই একটু হলুদ, লবণ আর তেজপাতা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এটা সবসময় আমার ফ্রিজে থাকে, কখনো ডিপ থেকে বের করে আমি রান্না করি, কখনো নর্মাল ফ্রিজে থাকে। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে আমি সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন মেইন যে উপকরণটা উনি দিয়েছিল, মানে যার রেসিপি দেখে আমি করেছি সেই জিনিসটা আমি দিচ্ছি। এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছে, একটা ডিম, আর কিছুটা গুঁড়া দুধ নিয়েছে। এটা হোটেল স্টাইলে আমরা অনেক সময় সকালে নাস্তা খেতে গেলে এরকম একটা সবজি খেতে দেয়, তো সেই সবজিটার মতনই টেক্সচারটা হবে। কিন্তু টেস্টের কথা বলতে গেলে আমি বলবো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মানে আমি নর্মালি যে সবজিটা রান্না করি পাঁচফোড়নের বাগার দিয়ে, সেই সবজিটা খেতে আমার কাছে মনে হয় যে বেশি মজা হয় এটার থেকে। তো এই সবজিটা কেন আমার কাছে বেশি ভালো লাগেনি আমি জানি না, হয়তো বা ডিমের কারণে। যদিও ডিমের কোনো গন্ধ ছিল না। আসলে সব রেসিপি কিন্তু যে ট্রাই করলে ভালো হবে এমনটা কিন্তু কখনোই না। আমরা ইউটিউব, ফেসবুকে অনেক রকমের রেসিপিই দেখি। অনেক সময় দেখা যায় কিছু কিছু রান্না খুব ভালো হয়, আবার কিছু রান্না তেমন একটা ভালো হয় না। আসলে যে রাঁধুনি তার উপরেও কিন্তু ডিপেন্ড করে আপনি কতটা ভালো রান্না করতে পারছেন। তো আজকের ভিডিওতে কিন্তু সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আমি দইয়ের রেসিপিটা শেয়ার করব। যদিও আজকে আমি টক দইয়ের রেসিপিটা শেয়ার করব, কিন্তু সেম প্রসেসে আপনারা মিষ্টি দইও বানাতে পারবেন। তো টক দই বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, দইয়ের যে বীজটা, মানে আমরা আগের যে দইটা ইউজ করি সেটা অবশ্যই ভালো হতে হবে, আর একদম পানি থাকা যাবে না। তো আমি কিন্তু ঘরে বানানো টক দইটাই একটা ছাঁকনির মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। এখানে প্রায় দুই টেবিল চামচ না, 1 টেবিলের চাইতে একটু বেশি টক দই আছে। তো সেটা আমি পানি ঝরতে দিয়েছি। আর আমি টক দই, মিষ্টি দই এই দুধটা দিয়েই বানাই। অনেকে বলে গরুর দুধ ছাড়া দই ভালো হয় না, কিন্তু আমি দেখা যায় বেশিরভাগ সময় এই প্যাকেটের দুধগুলো দিয়েই বানাই। তো একদম যে খাঁটি দুধ ঢাকা শহরে যে কোথায় পাওয়া যায় ভালো সেটা আমরা জানি না, তো এই প্যাকেটের উপরেই কিন্তু ভরসা করতে হয়। মাঝে মাঝে কিন্তু মিল্ক ভিটা দিয়েও বানাই। তা আমি আজকে হাফ কেজি দুধের মানে দই করছি, আজকে হাফ কেজি ছিল, তো হাফ কেজি দুধেরই করে দেখাচ্ছি। তা আমি দুধটা দিয়ে আর প্যাকেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি। আপনারা যদি মিষ্টি দই বানান তাহলে এই পর্যায়ে চিনি আপনারা মিষ্টি অনুযায়ী যতটুকু খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। যদি হাফ কেজি দুধের বানান তাহলে 2 টেবিল চামচ দিবেন যদি অল্প মিষ্টি খান, আর 1 কেজি দুধের বানালে 4 টেবিল কি 5 টেবিল চামচ দিয়ে আপনারা দইটা বানাতে পারেন। আমি যেহেতু মিষ্টি কম খাই, আমি এরকম রেশিওতেই বানাই, এতে করে একটু দইটা টক মিষ্টি ভাব হয়, ওই দইটা খেতেই ভালো লাগে। আমার ঢাকার কোনো দোকানের দই খুব একটা ভালো লাগে না, মিষ্টি দই কেমন যেন আমার কাছে একটা গন্ধ লাগে। তো বাসার দইটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো দুধটাকে আমি যখন ফুটে উঠেছে তখন একদম কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। মনে করেন 500 গ্রাম দুধকে আমি 400 গ্রাম করে নিয়েছি, কারণ আমি যেই দুধটা দিয়ে বানাই ইউএসটি দুধ, এই দুধটা কিন্তু এমনিতেও ঘন থাকে, আর গুঁড়া দুধ ব্যবহার করলে তো দুধটা আরও বেশি ঘন হয়, তো এর জন্য খুব একটা কমাতে হয় না। যারা দই বানালে বলেন পারফেক্টভাবে জমে না, আপনারা মাত্র এই একটা উপকরণ দিয়েই কিন্তু দইটাকে সুন্দরভাবে জমাতে পারবেন। আমি এখানে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি।
এই কর্নফ্লাওয়ারটুকু দেওয়ার ফলে কিন্তু আপনাদের দইটা খুব সুন্দরভাবে জমবে। কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু দই জমে, কিন্তু যারা আনাড়ি আছেন যে দই একদম জমাতে পারেন না, তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এতে কিন্তু দইয়ের স্বাদে কোনো ডিফারেন্স আসবে না, একদম সেমই থাকবে। শুধু জাস্ট হাফ চামচ, হাফ কেজি দুধের জন্য হাফ চামচ হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। 1 কেজি দুধের জন্য হয়তো বা 1 চামচ দেই না, 1 চামচের চাইতে কিছুটা কম দেই। তারপরে আমি যেই দইটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই দইটার সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে কোনো দানাদার ভাব না থাকে। তারপরে যে দুধটা জাল করেছি সেই দুধটাকে আমি হাত দিয়ে চেক করে দেখেছি যে আঙ্গুল ডুবানো যাচ্ছে। এরকম পর্যায়ে যখন আসবে, মানে কুসুম গরমের চাইতে কিছুটা বেশি, তখন আমি হচ্ছে দইয়ের সাথে একটু দুধ দিয়ে আগে কিছুটা মিশিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে পুরোটা দুধের সাথে সেটা মিশাচ্ছি। কারণ দইটা যদি ডিরেক্ট আমি পুরোটাই দুধে দিয়ে দিই, পুরোটা দুধে দইটা সুন্দরভাবে মিশতে চাইবে না, জায়গায় জায়গায় দানা হয়ে থাকবে। তখন দইয়ের যে টেক্সচারটা, ক্রিমি একটা ভাব, সেটা কিন্তু মানে মসৃণ হবে না। আর দুধটা যখন জাল করবেন চেষ্টা করবেন যাতে দুধে সরটা না পড়ে, মানে নেড়ে নেড়ে দুধটা জাল করার জন্য। হালকা পাতলা একটা সর পড়লে সমস্যা নেই, যদি মোটা একটা সর পড়ে যায় তাহলে না দইয়ের টেস্টটা খুব একটা ভালো আসে না। তো আমি হচ্ছে চুলা থেকে নামানোর পরে কিছুক্ষণ নেড়ে তারপরে কিন্তু দুধটাকে ঠান্ডা করেছি, এতে করে দইটা ভালো হয়। তারপরে হচ্ছে আমি একটা পাতলা কম্বল দিয়ে কম্বলের মাঝখানে দইগুলো রেখে, এই প্রসেস আমরা সবাই মোটামুটি জানি, আমি এভাবেই দইটা জমাই। তো আজকে রান্নাঘরেই রেখেছি, বেশিরভাগ সময় ডাইনিং টেবিলেই রাখি, কারণ ওইখানে আমার একটু গরম গরম ভাব থাকে। তো গরম থাকলে কিন্তু দইটা বেশ ভালো জমে। তো 6 থেকে 7 ঘন্টা পরে আমি কম্বলের নিচ থেকে বের করে তারপরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। তো আপনাদেরকে দেখাবো বলে ফ্রিজে বেশিক্ষণ রাখিনি, বেশিক্ষণ যদি রাখেন তাহলে আরও সুন্দরভাবে সেট হয়ে যায়। এই যে দেখুন দইটা কিন্তু আমি উল্টে দিয়েছি, তারপরেও কিন্তু পড়ে যাচ্ছে না, এত সুন্দরভাবে জমেছে। মিষ্টি দইয়ের রেসিপিও আমি যখন আবার বানাবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কিন্তু আমি সেমভাবেই মিষ্টি দইটাও বানাই। শুধু মিষ্টি দইয়ের ক্ষেত্রে চিনি দেই আর হচ্ছে একটু ক্যারামেল দেই কালারটার জন্য, আর দুধটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিই, এই জাস্ট, আর কোনো কিছুই করি না। তো দই জমতে 6 থেকে 7 ঘন্টাই লাগে, এর চাইতে বেশি লাগে না। এর চেয়ে বেশিক্ষণ রাখলে দেখা যায় কি একটু টক ভাব চলে আসে দইয়ে বেশি। আর বাইরে যদি গরম থাকে অনেক সময় 4 ঘন্টাতেও দই জমে যায়, একটু ঠান্ডা ভাব থাকলে দইটা জমতে একটু দেরি হয়। এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমার টক দইটা। আমি কিন্তু দেখা যায় যখন দই শেষ হয়ে যায়, দইয়ের বীজ থাকে না, তখন হচ্ছে 30 টাকা করে একটা কাপ দই পাওয়া যায়, সেটা আনি। কারণ আবার 150 টাকা দিয়ে একটা দই এনে 150 টাকা নষ্ট করার কোনো দরকার নেই। 1 কেজি দুধ দিয়ে ওইরকম দইয়ের জারের 2টা কৌটা কিন্তু আপনারা দই বানাতে পারবেন। তো 300 টাকা দিয়ে দই কেনার চাইতে মাত্র 150 টাকা খরচ করলেই কিন্তু আপনাদের ঘরে আপনারা দই পেয়ে যাচ্ছেন। এতে কিন্তু দেখুন আপনাদের 150 টাকা সেভও হচ্ছে, আর খাবারটাও কিন্তু অনেক হেলদি হচ্ছে। আসলে আমরা ঘরে যদি অনেক কিছু বানানো শিখে যাই তাহলে কিন্তু বাইরে থেকে কেনার চাইতে ঘরে বানানোই ভালো হয়, আর টাকাটাও অনেকটা সেভ হয়ে যায়। তো আমাদের ইভা আপুকে দেখেছিলাম, আপু একটা বিরিয়ানি রান্না করে বছরে নাকি একবার, তান্দুরি চিকেন বিরিয়ানি। তো আপুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তান্দুরি চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করা যাবে কি না। আপু বলেছিল যাবে। তো আমার ফ্রিজে তান্দুরি চিকেন ম্যারিনেট করা ছিল, সেটা বের করেছি, আর বাসায় 1 পট বাসমতি চাল ছিল। তো সেটা দিয়েই আজকে আমি আপুর রেসিপিতে বিরিয়ানিটা করব। যদিও আমি জানি না আপু কোন রেসিপিতে করেছে, তো আমি আমার মন মতনই করব। আপুকে তারপরেও জিজ্ঞাসা করব যে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে কিন্তু আমাকে জানাবেন যে আপনি কিভাবে করেন বিরিয়ানিটা। তা আমি হচ্ছে তান্দুরি চিকেনটাকে একটু তান্দুর করে নিব চিকেনগুলিকে। তো চিকেনও বেশি ছিল না, অল্প চিকেনই ছিল, মানে আমরা একবেলা খেতে পারবো, তো সেরকমই রান্না করছিলাম। তো চিকেনটাকে আমি হচ্ছে এয়ার ফ্রায়ারে কিছুক্ষণ মানে তান্দুর করে নিব। এই টাইপের বিরিয়ানি আমি কখনো রান্না করিনি, চিকেন বিরিয়ানি করেছি বাট তান্দুরি চিকেন বিরিয়ানি কখনো করিনি। এই ধরনের বিরিয়ানিগুলি বেশিরভাগ দেখা যায় ইন্ডিয়ান রেসিপিতে অনেকে করে, মানে ইন্ডিয়ানরা বেশি খায় এই টাইপের বিরিয়ানিগুলো। তো আমি হচ্ছে চিকেনটাকে বেশিক্ষণ তান্দুর করব না, 20 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, এতে করেই কিন্তু চিকেনটা হয়ে যাবে, কারণ যেহেতু আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এখানে মশলার জন্য আমি একটু মানে কিছু মশলা কষিয়ে নিব রান্না, মানে চিকেনটা রান্না করার জন্য। মাঝে মাঝে না ভয়েস ওভার দিতে গেলে কথা মানে ভুলে যাই বা কথা আটকে যায়, তো এতে কিন্তু আপনারা কিছু মনে করবেন না।
চিকেনটা রান্না করতে করতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর ভিডিওর কোনো অংশ দেখেও যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি এখানে পেঁয়াজের সাথে কিছু গোটা গরম মশলাও ভেজে নিয়েছি, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তারপরে এখানে একটা টমেটো দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি। আমি বিরিয়ানি রোস্টের জন্য যেই বাদামটা পেস্ট করে রাখি, আমি জানি না আপু এভাবে করে কি না, কিন্তু আমার মনে হলো যে এভাবে করে দেখি। তো সেই বাদামের পেস্টটা দিয়েছি, বাদামের সাথে আমার কিশমিশ, জয়ফল, জয়ত্রী এগুলো ছিল। তো আজকের বিরিয়ানিতে কিন্তু আমি কোনো কেওড়া জল ইউজ করিনি, কারণ জানি না এটাতে কেওড়া জল ইউজ হয় কি না। তো মনে হলো আমি যদি কেওড়া জল ইউজ করি তাহলে হয়তো বা তান্দুরির যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে, এর জন্য কোনো কেওড়া জল দেইনি বা বিরিয়ানির মশলাও দেইনি। তো আলু তো দিতেই হবে, আলু ছাড়া বিরিয়ানি আমি কল্পনাও করতে পারি না। তারপর মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তার এখন আমি চিকেনটা যে তান্দুরি করেছি সেটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে কিছু বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ চিকেনটা তো রান্না হয়েই গিয়েছে। জাস্ট মশলার সাথে মিক্স করে একটু পানি দিয়ে আমি চিকেনটাকে 4-5 মিনিটের মতন কষালেই রেডি হয়ে যাবে। আর অন্য দিক থেকে কিন্তু আমি চালটাও সিদ্ধ করে নিয়েছি, মানে বাসমতি চালটা আমরা কাচ্চি রান্না করার জন্য যেই মশলাগুলো দিয়ে সিদ্ধ করি, শাহি জিরা, এলাচ, দারচিনি, লবণ, এই সব কিছু দিয়েই আমি চালটাকে রান্না করে নিয়েছি। তারপরে এই চিকেনের উপরে চালটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে আমি একটু ঘি আর দুধ দিয়ে দিব। আর কেওড়া জল দিলে এই পর্যায়ে কেওড়া জলটাও দেওয়া যায়। তো আপুকে আমি জিজ্ঞাসা করছি আপু কি কেওড়া জল দেয় কি না, তাহলে আপু যাতে আমাকে জানায়, তাহলে অন্যবার যখন ট্রাই করব তাহলে অবশ্যই আমি চেষ্টা করব ওইভাবে করার। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এই বিরিয়ানিটা রান্না করছি, তো ভাবছিলাম যে কেমন হয় এর টেস্ট, আমি জানি না, ভয়ে ভয়ে ছিলাম। তা আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে একদম দমে দিয়ে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিটের জন্য। যেহেতু চিকেনটাও রান্না, আমার রাইসটাও প্রায় 80-90% কুক করা, বেশিক্ষণ রাখলে দেখা যাবে কি রাইসটা নরম হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম না রাইসটা নরম হোক। রাইসটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল, মানে কি বলবো, মানে একটার সাথে একটা রাইসও লাগেনি, খুব সুন্দর হয়েছিল রাইসটা। তো এখন আমি পরিবেশন করে নিয়েছি। কাবাব ছিল কিছু, সেই কাবাব ভেজে নিয়েছি। তো বিরিয়ানিটা রান্না করে মনে হচ্ছে আমার ভুলই হয়ে গিয়েছে। এখন আমি পস্তাচ্ছি যে কেন রান্না করলাম, কারণ এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয়েছিল। আর আমার বাবা বলছিল এটা আবার রান্না করবে। এই বিরিয়ানিটার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপুকে আবার বলবো, আপু যখন আবার রান্না করবেন অবশ্যই রেসিপিটা ডিটেলসে শেয়ার করবেন। তো আমি যেভাবে রান্না করেছি আমার কাছে তো খুব ভালো লেগেছে, তো আপনার রেসিপিতেও আরেকবার ট্রাই করে দেখব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।